জাতিকার সর্বশেষ ভিডিওতে আজকে আমি তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে প্রথমে আলোচনা করব তার আয়ু নিয়ে। আয়ুতে আমি দেখতে পাচ্ছি যে তার আয়ু হ্রাস পাওয়ার প্রধান কারণ হিসেবে আমি দেখছি অতিরিক্ত পরিশ্রম এবং দুশ্চিন্তা। এই দুটো বিষয়কে যদি জাতিকা অ্যাভয়েড করতে পারে তাহলে সে দীর্ঘায়ু প্রাপ্ত করবে। এখন অতিরিক্ত পরিশ্রম করার বিষয়টা কিভাবে আসছে? মানুষ যখন সিদ্ধান্ত সঠিক মতো নিতে না পারে, সিদ্ধান্তের ভিতরে যখন ত্রুটি থেকে যায়, তখনই মানুষকে অধিক পরিশ্রম করতে হয়। যেহেতু তার লগ্ন সিংহ, সুতরাং তার ভিতরে হঠাৎ করেই প্রচণ্ড পরিশ্রম করার যে স্পৃহা বা এনার্জি সেটা থাকবে, কিন্তু একই সাথে তার চন্দ্র এবং কেতু একত্রে থাকার কারণে তার ভিতরে হতাশা এবং কল্পনা প্রবণতাও থাকবে। সেক্ষেত্রে কাজ করতে করতে মাঝপথে গিয়ে ছেড়ে দেওয়া বা যে কোনো কাজে স্পৃহা না পাওয়া, আবার শুরু করলে থামতে না পারার মানসিকতা, অথবা যে কোনো কাজে জয়ী হতেই হবে এরকম মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া, এবং যদি জয়ী হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কাজটা পুরোপুরি বর্জন করে দেওয়া, এরকম বৈশিষ্ট্য জাতিকার ভিতরে রয়েছে। আবার যে কোনো কাজেই বাধা বিঘ্ন এবং ঝামেলা ছাড়া কোনো কাজই তার শেষ হয় না। সেই ক্ষেত্রে সেই কাজটাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসা, এই ধরনের প্রবণতা ত্যাগ করতে হবে। কারণ এই জাতিকার কোনো কাজই সহজে হবে না, সব কাজে ঝামেলা থাকবে। এমনকি এই জাতিকার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে সামনে যে মার্চ মাস, অর্থাৎ 2025 সালের মার্চ মাসের 30 তারিখ থেকে তার বিবাহের সময় শুরু হলো। এই সময় থেকে তার বিবাহের জন্য একটা উপযুক্ত সময় বলে আমি মনে করি। এই সময়ে তার, যেহেতু তার সপ্তম ঘরে শনি আছে, সুতরাং তার বিবাহ হতে দেরি হওয়ার কথা। আমার হিসাব অনুযায়ী তার বিবাহ হতে দেরি হবে, কিন্তু যেহেতু এই সপ্তম ঘরে এই বছরের মে ধরা যায়, বা আমরা জুনও ধরতে পারি, মে জুন এরকম সময়ে রাহু প্রবেশ করছে, এবং এই বছরেরই এপ্রিল থেকে শনি চলে যাচ্ছে। এখান থেকে চলে গেলে যতক্ষণ পর্যন্ত এখানে রাহু না আসছে ততক্ষণ পর্যন্ত বিয়েটা ত্বরান্বিত হবে না, বিয়ের সময়টা। সেই হিসাবে আমি মে মাস ধরলাম। মে মাসের পর থেকে এই জাতিকার বিবাহের সময় শুরু হলো। এইটা হচ্ছে তার বিবাহের সময় জাস্ট শুরু হলো, কিন্তু এর আগের সময়টাই তাকে কেবল দীর্ঘায়িত করেছে, বয়স কেবল দীর্ঘায়িত করেছে। তো এরপরে তার স্বাস্থ্য নিয়ে যদি বলি, তার স্বাস্থ্য, সে হচ্ছে সুঠামদেহী হবে, অনেক বেশি সুঠামদেহী হবে, কিন্তু তার যে মানসিক বল, সেই মানসিক বলটাকেই বেশি গুরুত্ব দিতে হবে, কারণ তার স্বাস্থ্য সম্পূর্ণভাবে নির্ভর করবে তার মানসিক বলের উপর। তার অর্থভাগ্য নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে দেখতে পাচ্ছি লগ্ন থেকে 11 নম্বর ঘরে বুধ আছে, কিন্তু সেই বুধের ঘরে দৃষ্টি দিয়ে রেখেছে হচ্ছে শুক্র যেহেতু এখানকার দশমপতি, সুতরাং তার কর্ম করে অর্থ উপার্জন করতে হবে। কর্ম ছাড়া কিন্তু তার অর্থ উপার্জন হবে না। এক্ষেত্রে অনেক সময় আমরা খেয়াল করে থাকি যে রাজযোগকারী গ্রহ হিসাবে অনেক গ্রহ থাকে যারা সংযোগের মাধ্যমে ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে, জাতিকার দ্বাদশপতি, যে সেই দ্বাদশপতি চন্দ্র, সে বসে আছে নবম ঘরে, এবং নবম ঘরে দ্বাদশপতি থাকার মানে হচ্ছে জাতিকার জীবনে ভ্রমণ যোগ রয়েছে। অর্থাৎ কাছেই হোক বা দূরেই হোক, তার অবশ্যই ভ্রমণ দেখা যাবে তার লাইফে, এবং সে ঘুরতেও পছন্দ করবে। কিন্তু বিদেশ ভ্রমণের যে সম্ভাবনা, বড় ধরনের যে সম্ভাবনা বিদেশ ভ্রমণে, সেই সম্ভাবনা কিন্তু জাতিকার জীবনে স্থায়ী প্রভাব না পড়লেও অস্থায়ীভাবে বিদেশে ঘুরে আসার প্রভাব দেখা যাচ্ছে এখানে। এবং আরেকটা বিষয় বলবো, যে জাতিকার যেহেতু 6 নম্বর ঘরে রবি আছে, সুতরাং তার রোগ ব্যাধি হওয়ার প্রবণতাটা বেশি। এই জাতিকা যদি, যেহেতু এখানে তার চন্দ্র অশ্বিনী নক্ষত্রে আছে, সুতরাং তার ভিতরে শরীর সুস্থ রাখার যে জ্ঞান, সেটা রাখতে হবে। না হলে তার মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতাটা থাকবে, এবং তার বাকচাতুর্যতা বেশি, তার ভিতরে যে কি বলা যায়, চিন্তন দক্ষতা, যেটা স্নায়বিক যে বিষয়গুলো, এইগুলো কিন্তু তার বেশি অ্যাক্টিভ। সুতরাং এইগুলো যদি সে
ঠিকমতো কাজে না লাগাই তাহলে কিন্তু সমস্যা। রবি বুধ একত্রে থাকলে আমি দেখেছি যে মানুষের বাক চাতুর্যতা থাকে, কিন্তু যেহেতু এটা 6 নম্বর ঘরে আছে, সুতরাং চাকরি ক্ষেত্রে সে বাক চাতুর্যের ভূমিকা নিতে পারে। অর্থাৎ চাকরি ক্ষেত্রে সে এমন চাকরি করতে পারে যে ক্ষেত্রে তাকে তার বাক্যকে ব্যবহার করতে হয়। শিক্ষকতা হতে পারে, আবার সে যদি এমন কোনো পেশায় থাকে যেখানে তার বাক্যকে ব্যবহার করতে হয়, সেরকম পেশায়ও তার উন্নতি রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এটা 6 নম্বর ঘরে, এটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই শুভফল দিবে। অন্য ক্ষেত্রে, অর্থাৎ যদি কাউকে আমি কোনো দুটো কথা শুনিয়ে দিই তাহলে তার সাথেই শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। এরকম একটা ঘরে এটা বসে আছে। অর্থাৎ রবি বুধ 6 নম্বর ঘরে থাকার কারণে কেবলমাত্র চাকরি ক্ষেত্রে শুভ ফল দিবে, আর বাকি ক্ষেত্রে অশুভ ফল দেওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। অর্থাৎ কাউকে যদি সে কথা শোনায় বা কাউকে যদি সে কথা বলে, তাহলে ভুল বোঝার প্রবণতাটা অনেক বেশি থাকবে তাকে, এবং তারই প্রভাবে দেখা যাবে তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি হয়ে যাবে এবং তার শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ জাতিকার শত্রু বেশি থাকার সম্ভাবনা কিন্তু এখান থেকে অনেক বেড়ে গেল। জাতিকার ভিতরে হুটহাট কথা বলে দেওয়ার প্রবণতা থাকবে বেশি, এবং সে যে না বুঝেই অনেক কথা সে না বুঝেই বলে দিবে, দিয়ে পরবর্তীতে বিপদে পড়ে যেতে পারে। এই প্রবণতা কিন্তু থাকছে। যেহেতু তার 6 সংখ্যায় জন্ম, সুতরাং তার ভিতরে যদি নমনীয়তা বেশি থাকে তাহলে সেটাই ভালো। নমনীয়তা বেশি থাকলেই ভালো, কারণ হচ্ছে যেহেতু তার লগ্নে মঙ্গল রয়েছে এবং তার সংখ্যা আবার 6, সুতরাং তার ভিতরে উগ্রতা যদি কম থাকে সেটা তার জন্য অনেক ভালো ফল বয়ে নিয়ে আসবে বলে মনে করি। চন্দ্র কেতুর নক্ষত্রে আছে, সুতরাং তার ভিতরে নমনীয় স্বভাব, চাপা স্বভাব এটা বেশি থাকলে সেটাই তার জন্য ভালো। তবু আমি পরামর্শ দেব, তার শুভ রং হিসেবে সে লাল রঙের পোশাক ব্যবহার করতে পারে। এছাড়াও গোলাপি রং সাজেস্ট করছি আমি, এবং ফিরোজা রং, সেই সাথে সবুজ রঙও সে ব্যবহার করতে পারে। এই রঙগুলো তার জন্য অনেক বেশি শুভ হবে বলে আমি মনে করি। এছাড়াও সে যদি মনে করে যে কোনো প্রতিকার বা রত্ন এইগুলো ব্যবহার করতে চাচ্ছে, তাহলে সেই সংক্রান্ত বিষয়ে আমার সাথে যদি আলাপ আলোচনা করা হয় তাহলে হয়তো আমি সে বিষয়ে পরবর্তীতে পরামর্শ দেব। কারণ এটা আমার রত্ন ধারণের বিষয়টা একেবারে কম্পালসারি কোনো কিছু না, এই জন্য আমি এই বিষয়ে কথা বললাম না। তো এখানে চতুর্থ ঘরে শুক্র আছে জাতিকার। চতুর্থ ঘরের শুক্র সাধারণত মানুষের মানসিক বিষয়ে ভালো ফল দিয়ে থাকে। অর্থাৎ মানসিকভাবে আনন্দিত থাকা, মানসিকভাবে ভালো থাকা, সুখী থাকা, এই বিষয়টা নির্দেশ করে। এখন শুক্র যেহেতু কেতুর নক্ষত্রে আছে, এবং কেতু ও শুক্রের নক্ষত্রেই আছে, এবং সেটা নবমে, এটা চতুর্থে, সুতরাং চতুর্থ নবমের কারণে এই জাতিকার জীবনে দুঃখ কষ্ট সংগ্রাম আসলেও সে জীবনে এই সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে উঠবে, এবং বাধাবিঘ্ন কাটিয়ে উঠে সে একটা ভালো সময়ের দিকে যাবে বলে আমি মনে করি। এই জাতিকার এখন চন্দ্রের দশা চলছে। চন্দ্র হচ্ছে এখানকার দ্বাদশপতি, সুতরাং এই সময়ে জাতক জাতিকার জীবনে ঘোরাঘুরির প্রবণতা এবং ব্যয়ের প্রবণতাটা অনেক বেশি থাকবে। এবং চন্দ্র যেহেতু কেতুর সাথে আছে, সুতরাং কেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং কেতু তার জন্ম নক্ষত্র। কেতু এখন কন্যাতে আছে, সুতরাং ধন সম্পত্তির ঘরে কেতু অবস্থান করার কারণে জাতিকার এই সময়ে ব্যয় বৃদ্ধি পাবে। অর্থাৎ 2025 সালের জুন মাসের দিকে যদি আমি চলে যাই, তাহলে 2025 সালের জুন পর্যন্ত জাতিকার চন্দ্রের সাথে বৃহস্পতির দশা অন্তর্দশা আমি এখানে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে জাতিকার মানসিক সুখ বৃদ্ধির জন্য তার ব্যয় বৃদ্ধি পাবে। এছাড়াও তার সম্পদ আয়ের সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ আয় ব্যয় দুটোই দেখা যাচ্ছে। তবে আলটিমেটলি 2025 সালের জুন পর্যন্ত জাতিকার সময়টা আমি শুভ হিসেবে বিবেচনা করব। এরপরে চন্দ্রের সাথে যখন শনির দশান্তর্দশা আসছে, অর্থাৎ 2025 সালের জুন থেকে 2027 সাল পর্যন্ত যে সময়টা, সেখানে চন্দ্রের সাথে শনির দশান্তর্দশা শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে জাতিকার এটা বিবাহের জন্য উপযুক্ত সময়, এবং এই সময়ে তার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে এই সময়ে তার 2027 সাল পর্যন্ত সময় দিলাম আমি, 2025 জুন থেকে 2027 সাল পর্যন্ত, এর ভিতরেই তার বিবাহ হবে বলে আমি মনে করি, যদি বিবাহ না হয়ে থাকে। আর যদি সে ব্যবসাও করতে চায় চাকরি না করে, তাহলেও এটা তার জন্য শুভ সময়। তবে একটা কথা মনে রাখতে হবে যে বিবাহে সময় লাগবে, হঠাৎ করেই বিবাহ হবে না, একটু সময় লাগবে, এবং
বিবাহ হতে গিয়ে ভেঙে যাচ্ছে বা দেরি হচ্ছে, সময় পিছাচ্ছে, এরকম প্রবলেম থাকবে, কিন্তু সেটাকে নেগেটিভ হিসেবে বিবেচনা করা যাবে না, কারণ হরস্কোপটাই এমন যে বাধাবিঘ্নের মাধ্যমে এগোতে হবে, এইটা এরকমই হরস্কোপ। সুতরাং এটা নিয়ে হতাশ হলে চলবে না। 2027 সালের পরে 2028 সালের মাঝামাঝি সময় অর্থাৎ জুন পর্যন্ত যদি আমি আরেকটু এগিয়ে যাই, তাহলে এই সময়ে চন্দ্রের সাথে বুধের দশা অন্তর্দশা চলবে। তো সেই ক্ষেত্রে বুধ যেহেতু এখানে একাদশপতি এবং দ্বিতীয়পতি, সুতরাং এই সময়ে জাতিকার অর্থভাগ্য ভালো, তবে তার রোগ ব্যাধি এইগুলোর সম্ভাবনা রয়েছে এবং ঋণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আয় ভাগ্য এবং সম্পদ ভাগ্য ভালো রয়েছে। সুতরাং জাতিকার যে সময় যেদিকে যাচ্ছে তাতে মোটামুটি সময় ভালোর দিকেই যাচ্ছে। এরপরে 29 সাল পর্যন্ত যদি আমি যাই, 28 জুন থেকে শুরু করে 29, তাহলে দেখতে পাচ্ছি চন্দ্রের সাথে কেতুর দশা অন্তর্দশা। এই সময়টা তার ভাগ্য ঘরের উপর টোটাল প্রভাব পড়ছে, সুতরাং এই টাইমটা তার জন্য ভালো হিসেবে বিবেচিত হচ্ছে। তারপরে 2031 সাল পর্যন্ত যদি আমি দেখি, 29-এর পর থেকে 31 অর্থাৎ আরও 2 বছর যদি বৃদ্ধি করে নিই, তাহলে চন্দ্র সাথে শুক্রর দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রেও সময়টা ভালো, কারণ শুক্র পঞ্চমে আছে এবং চন্দ্র নবমে আছে, সুতরাং এই সময়টা আরও ভালো। এরপরে যদি আমি 31 সালকে বিবেচনা করি, 2031 থেকে যদি আরেকটু সামনের দিকে যাই, আরও 3-4 মাস সামনে যাই, তাহলে চন্দ্রের সাথে আমি রবিকে দেখতে পাচ্ছি। সেখানে রবি যেহেতু ষষ্ঠে আছে, সুতরাং এই চন্দ্রের সাথে রবি মোটামুটি ফল দিবে বলে আমি মনে করি, তবে এই সময় রোগ ব্যাধি হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। আমি সময়টা আবার বলছি, 2030 সালের সেপ্টেম্বর থেকে 2031 সালের মার্চ মাস, এই যে সময়টা, এই সময়ে জাতিকার স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি রয়েছে, এই সময় তার রোগ ব্যাধির প্রবণতাটা বেশি থাকবে, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। তো হরস্কোপ নিয়ে আমি যতটুকু সম্ভব আলোচনা করলাম, আর বেশি কিছু বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। জাতিকার হচ্ছে মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। এই চ্যানেলে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের যে মাসিক রাশিফল দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই দেখবেন। এরপরে জাতিকার সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এটা হচ্ছে রবির। তো এটা হচ্ছে রবির ঘরে আছে লগ্ন, জাতিকার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এবং সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সুতরাং সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যদি রাশিফল দেওয়া হয় তাহলে সেটা দেখতে হবে। এরপরে রবি রাশি হচ্ছে মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। যদি কখনো মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে রাশিফল দেওয়া হয় তাহলে দেখতে হবে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং মকরের ধনিষ্ঠা নক্ষত্র, এই হচ্ছে এইগুলোর রাশিফল দেখলে জাতিকা নিজের সাথে অনেক কিছুই মিল পাবে, এটাই তার রাশিফল। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত রাখবো, ভালো থাকবেন, এটাই লাস্ট পর্ব। তো পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জেনে নিতে পারবেন। ধন্যবাদ।